বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের অর্থনীতিবিদদের জন্য গণিত এক এর স্থিতীয় বিশ্লেষণের যে অধ্যায়টি ছিল, এর পূর্বে আমি এর উপর 3টি ক্লাস নিয়েছি। এটা 4র্থ ক্লাস। আজকে আমি বাজার ভারসাম্যের একাধিক দ্রব্যের বাজার ভারসাম্য, একাধিক দ্রব্যের বাজারের অঙ্ক কিভাবে করব সেটা দেখাবো। তা আমরা এই কয়দিন যে ক্লাসগুলি নিয়েছি সেখানে একটি চাহিদা ছিল, একটি যোগান ছিল, অর্থাৎ একটা দ্রব্য নিয়ে আলোচনা করেছি আমরা। কিন্তু বাস্তবে একটা দ্রব্যের চাহিদা শুধু ওই দ্রব্যের দামের উপরে ডিপেন্ড করে না, সম্পর্কিত অন্য দ্রব্যের দামের উপরও নির্ভর করে। এটা মাইক্রো ইকোনমিক্সে আছে, চাহিদা অধ্যায়। যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম প্রথম দ্রব্যের চাহিদা যোগান, দ্বিতীয় দ্রব্যের চাহিদা যোগান। প্রথম দ্রব্যের চাহিদা প্রথম দ্রব্যের দামের উপর যেমন ডিপেন্ড করে, দ্বিতীয় দ্রব্যের দামের উপরও ডিপেন্ড করে। দ্বিতীয় দ্রব্যের চাহিদা দ্বিতীয় দ্রব্যের দামের উপর যেমন ডিপেন্ড করে, প্রথম দ্রব্যের দামের উপরও ডিপেন্ড করে। ক্রস, একটার চাহিদা আরেকটার দামের উপর নির্ভর করতে পারে। যেমন চাউলের চাহিদা নির্ভর করবে চাউলের দামের উপর, সাথে সাথে আটার দামের উপর। আবার চিনির চাহিদা নির্ভর করে চিনির দামের উপর, সাথে সাথে গুড়ের দামের উপর, অথবা চায়ের দামের উপর হতে পারে। যাই হোক, মাইক্রো ইকোনমিক্সে আমরা সেইগুলি ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা অঙ্ক নিয়েই থাকি। তাহলে এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন করছে। মাল্টি, এখানে একাধিক দ্রব্য বা একাধিক দ্রব্যের বাজার, দুই চাহিদা দুই যোগান, দুই চাহিদা দুই যোগান। এখান থেকে বলছে ভারসাম্য দাম ও পরিমাণ কত। তাহলে ভারসাম্য দাম হবে দুইটা, P1 P2, ভারসাম্য পরিমাণও হবে দুইটা, Q1 Q2। এরপরে বলছে প্রথম দ্রব্যের উপর যদি 2 টাকা হারে কর বসায়, তাহলে ভারসাম্য দাম ও পরিমাণের উপর কি পরিবর্তন আসবে। যাই হোক, আমরা এক এক করে করি। তাহলে আমরা তো জানি ভারসাম্য অবস্থায় চাহিদা সমান সমান যোগান, আগের অঙ্কগুলিতে আমরা করেছি। কিন্তু এখন দুইটা ঘটনা লিখতে হবে, তোমরা খাতায় লিখে নাও। ভারসাম্য অবস্থায় QD1 সমান সমান QS1, এটা লিখতে হবে প্রথম দ্রব্যেরটা আগে। তাহলে কত? 15 - 3P1 প্লাস P2 সমান সমান -6 প্লাস 2P1। প্রথম দ্রব্যের চাহিদা প্রথম দ্রব্যের যোগ, और -3P1 - 2P1 প্লাস P2 সমান সমান -6 - 15। স্থির সংখ্যাগুলিকে আমরা ডানে নিয়ে গেলাম, এই চলকগুলিকে বামে নিয়ে আসি। 3 2 5 -5P1 প্লাস P2 সমান সমান -21। ইচ্ছা করলে আমরা এটা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি, দেই। তাহলে হয় 5P1 মাইনাস P2 সমান সমান 21। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখব। সেম ওয়ে আবার কি QD2 সমান সমান QS2, এই দুইটা আমরা এখন আবার সমান রাখব। 25 প্লাস 2P1 মাইনাস 3P2 সমান সমান -8 প্লাস 2P2, और 2P1 minus 3P2 minus 2P2, এই মাইনাস এটা দিকে মাইনাস করে নিয়ে আসি, সমান সমান -8 মাইনাস 25, और 2P1 minus 5P2
সমান সমান 8 5 13 মাইনাস 33। এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। তোমরা ছোটবেলা করেছো দ্বিচলক বিশিষ্ট যদি অপেক্ষক হয় সমীকরণ হয় কিভাবে সমাধান করতাম, দুইটা চলক বিশিষ্ট। তাহলে এখান থেকে আমরা যদি আমরা প্রথম P1 এর মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, P2 বেনিশ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই সমীকরণটাকে 5 দিয়ে গুণ করে দিই। আমি একটু এদিকে লিখি, 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ। তোমরা একটু লিখে নাও, 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে, এটার 5 দ্বারা গুণ করে দিই। 5 5 25 P1 মাইনাস 5 P2 সমান সমান 5 দিয়ে গুণ করলে 5 থেকে 5, 5 দিয়ে গুণলে 10। এটা হয়ে গেল 3 নম্বর ইকুয়েশন। এখন আমরা দেখি এই 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন এই দুইটা মিলছে। এই মিল করার জন্য এই কাজটা করলাম। একই রকম চিহ্ন হলে আমরা বিয়োগ করে দিই। ছোটকালে আমরা শিখছি 7 8 এ 9 10 এ একই রকম চিহ্ন হলে বিয়োগ করব। তাহলে আমরা এখন লিখব কি, 3 নং, তোমরা লিখো 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, এটা থেকে আমরা এটা বিয়োগ করব। এটা একটু ছোট করে আমি লিখে নেই, 2P1 মাইনাস 5P2 সমান সমান মাইনাস 33। তাহলে বিয়োগ করলে এই দুইটা কেটে যায়, একই রকম চিহ্ন থাকলে বিয়োগ করলে কেটে। এখানে আছে 25, 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23P1। বিয়োগ করলে নিচের চিহ্নটা উল্টে যায় আমরা জানি, তাহলে আছে বিয়োগ হয়ে যাবে যোগ। তাহলে 105 আর 33 কত হয়, 138। হ্যাঁ যোগ হবে, এটার সাথে এটা যোগ, 138 হবে। তাহলে P1 কত হবে, 138 কে 23 দ্বারা ভাগ করতে হবে। দেখো তোমরা একটু, 138 কে 23 দ্বারা ভাগ করলে হয় 6, 3 6 8, হ্যাঁ 6 হয়। তাহলে P1 এর মান আমরা পেয়ে গেলাম, P1 প্রথম দ্রব্যের দাম পেয়ে গেলাম 6। এই 6 কে আমরা এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানেও বসাতে পারি। এটা যেহেতু আমাদের নিচে আছে এখানে বসাই দিই। P1 = 6 পেয়েছি, আমরা বসাই দেই 2 × 6 মাইনাস 5 × P2 সমান সমান মাইনাস 33। এখানে 6 দুগুণে 12 মাইনাস 5 P2 সমান সমান মাইনাস 33। এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 12। তাহলে মাইনাস 5 P2 সমান সমান মাইনাস 45, মাইনাস 45। তাহলে P2 হবে মাইনাস 5 কাটা 5 9 45। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, P2 এর মান 9। P2 এর মান হলো 9। তোমরা বের করে নাও, নিজে নিজে বের করে নেবে। P2 এর মান হয়ে গেল 9। তাহলে আমরা দুটা দ্রব্যের দাম পেয়ে গেলাম। এখন এই দাম, এখানে আমি এটা মুছে দেই, টুক মুছে দেই। দুটা দ্রব্যের দাম আমরা পেয়ে গেছি। প্রথম দ্রব্যের যোগান অপেক্ষক QS1 মাইনাস 6 প্লাস 2P1, এখানে বসাই দিই, মাইনাস 6 প্লাস 2 ইন্টু P1 এর মান কত, 6। তাহলে মাইনাস 6 প্লাস 12 সমান সমান 6। সুতরাং Q1 বার = 6। এখন এই Q2 বের করার জন্য QS2 যেটা আছে মাইনাস 8 প্লাস 2P2, P2 কত, 9, P2 হলো 9। তাহলে মাইনাস 8 প্লাস 9 দুগুণে কত, 18, 18 থেকে 8 গেলে থাকে কত, 10। Q2 বার = 10 হয়ে গেল। তাহলে আমাদের Q2 বার হয়ে গেল, Q1 বার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা
এই যে মাল্টি যে কমোডিটি, সেই রকম দ্রব্যের চাহিদা যোগান দেওয়া থাকলে দুইটা চাহিদা দুইটা যোগান দেওয়া থাকবে। প্রথমে আমরা QD1 ইজিক্যাল টু QS1 থেকে একটা ইকুয়েশন পাবো, QD2 সমান সমান QS2 এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশন সলভ করে সমাধান করে ছোটকালে আমরা যেরকম করেছি 9, 10, 8, 7 সেখান থেকে আমরা P1 আর P2 মান পেয়ে যাব। একটু মনোযোগ দিয়ে করতে হবে, ভুল যাতে না হয়, আমাদেরও ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তাহলে P1 P2 মান আমরা নিয়ে এই চারটার এই দুইটার যে কোনো এক জায়গায় বসাইলে হবে, এই দুইটার যে কোনো এক জায়গায় বসাইলে। ভালো করে শিখি, এখানেই বসাইতে হবে এরকম কথা না। এখানে বসালাম কেন, ছোট দেখি, এখানে বসাইলে দুইটাই বসাইতে হবে, এখানে বসাইলে দুইটা, অর্থাৎ এই দুইটার যে কোনো একটাতে বসাইলে আমরা Q2 পাবো, এই দুইটার যে কোনো একটাতে বসাইলে Q1 পাবো। তোমরা যেটা খুশি সেটা দিয়ে বসাবে, যেটা যখন ছোট দেখবে সেটা দিয়ে বসাবে। তাহলে আমরা ভালো করে এটা মনে রাখবো। তাইলে একাধিক পণ্যের বাজার, মাল্টি যে কমোডিটি আছে, সেখানে আমরা কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হবে সেটা বের করলাম। বইয়ে অসংখ্য অঙ্ক আছে, আমার হাতে একটি বই আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার লেখা বই। এটার অনুশীলনীর আগে, এক্সারসাইজের আগে বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে যে অঙ্কগুলি আসছে সেইগুলি ধারাবাহিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সব অঙ্ক এখানে আছে শুরু থেকে। যেমন আমি যদি বলি 2015, 16, 17 এইভাবে 24 পর্যন্ত যা আছে সব এই বইয়ের মধ্যে আছে। যাই হোক, তোমরা যদি মনে করো বইটা সংগ্রহ করতে পারো। এখন আসি আমরা 2 নম্বর অঙ্কে কি বলবো। 2 নম্বর অঙ্কে কি বলবো সেটা, এগুলো আমরা একটু মনে রাখি। দাম কত একটু লিখে রাখি। P1 বার কত পেলাম, P2 বার কত পেলাম, Q1 কত পেলাম, Q2 কত পেলাম। 6 আর 9, 6, 9 আর 6 আর 10, এইটুকু আমি লিখে রাখি। এখন আসতেছি আমরা যে প্রথম বাজারের বা প্রথম দ্রব্যের উপর 2 টাকা হারে কর বসালে, প্রথম দ্রব্যের উপর 2 টাকা কর বসালে প্রথম দ্রব্যের যে যোগান অপেক্ষক আছে ওইটা কি হবে, -6 + 2 × P1 - 2। আমরা আগেও বলছিলাম কর বসালে যোগান অপেক্ষকের দাম থেকে করটা মাইনাস, সেই কথা এখনো প্রযোজ্য। কিন্তু প্রথম দ্রব্যের কথা বলা হয়েছে, তাহলে প্রথম দ্রব্যের যোগান অপেক্ষক এটা বল, -6 + 2 P1 - 4, তাহলে -10 + 2 P1। এটা হলো এখন নতুন যোগান অপেক্ষক। যেহেতু আমরা একই অঙ্ক করবো, এটারে আমি 4 নম্বর দিই, 4 দিলাম। এই যোগান অপেক্ষক চেঞ্জ হয়ে গেল, চাহিদা অপেক্ষক কিন্তু চেঞ্জ হলো না। এই দ্বিতীয় দ্রব্যটাও কোনো চেঞ্জ হবে না, কারণ এই দ্বিতীয় দ্রব্যের একটু মনে রাখো, এখানে যদি দ্বিতীয় দ্রব্যের যোগান অপেক্ষকে যদি P1 থাকতো তাহলে এখানেও বসাতে হতো, এখানেও করটা বসাতে হতো। যেহেতু নাই, আমরা বেঁচে গেলাম। তাহলে এখন আমাদের এই 4 নম্বর আর এই যে 2 নম্বর ঠিক আছে, আমাদের 2 নম্বর কোনো চেঞ্জ নেই। এই দুইটা সমীকরণ আমরা এখন সমাধান করব। তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করলে এটা আমি মুছে দিই, এটা আমাদের এখন লাগতেছে না কাজে। তাহলে আমরা 2 নম্বর আলোচনা এসে প্রথম, আগে তো এটা আমাদের আছেই, খাতায় তো থাকবেই, তোমাদের, তোমরা তো আর বুঝতে পারবে না, খাতায় এটা থাকবে। এই 2 নম্বর ইকুয়েশনটা খাতায় আছে, সেটা থাকবে। 2 নম্বর ইকুয়েশনটা আমরা রেখে দিলাম। আর যোগান অপেক্ষকটা নতুন হয়ে যাবে। নতুন যোগান অপেক্ষক হলো এই যে নতুন যোগান অপেক্ষক আর এই চাহিদা অপেক্ষক। এই প্রথম অংশটা আমরা চেঞ্জ করব, সেখানে QD1 = QS1 ডট বা এরকম স্টার যেটা দেশে। তাহলে এটা কত, 15 - 3 P1 + P2 সমান সমান -10 + 2 P1। প্রথম দ্রব্যটা শুধু চেঞ্জ হবে, আর একটু করি। তাহলে এখানে কত হয়,
মাইনাস 3p1 মাইনাস 2p1 প্লাস p2 সমান সমান মাইনাস 10 আর মাইনাস 15, তাহলে মাইনাস 25 লিখে দিলাম একবারে। এখানে কত হয়, মাইনাস 5p1 প্লাস p2 সমান সমান মাইনাস 25। এইটারে আমরা, আচ্ছা এইটাকে নাম্বার না দিলেও হবে, এটাকে আমরা নাম্বার দিয়ে দিই 4 নম্বর ইকুয়েশন। এই যে আমার 2 নম্বর ইকুয়েশন, তোমাদের এটা আর লিখতে হবে না, এটা আগেই আছে খাতায়, পিছনে আছে। এই 2 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশন এখন আমরা সমাধান করব। তাহলে আমরা এটাকে এখন 5 দিয়ে গুণ করে দিই। এখানে আমি লিখি 4 নং সমীকরণকে কয় দিয়ে গুণ, একরকম বানাইতে হবে, 5 দিয়ে গুণ। 5 দিয়ে গুণ, তোমরা খাতায় লিখে নাও, 4 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি। এটারে 5 দ্বারা গুণ করব, তাহলে কত হবে, মাইনাস 25 p1 প্লাস 5 p2 সমান সমান মাইনাস 5 দ্বারা গুণ করলে 125। এটা হয়ে যাবে এখন 5 নম্বর ইকুয়েশন। এখন এই 5 আর 2 সমাধান করব আমরা। দুইটা আমরা এখানে লিখে নেই, 2p1 মাইনাস 5p2 সমান সমান মাইনাস 33। এখন দেখো এটা কি করলে পিটা বেনিশ হয়। 2 রকম চিহ্ন থাকলে যোগ করতে হবে, 2 রকম চিহ্ন থাকলে যোগ করতে হবে। যোগ করলে এটা বেনিশ হয়ে গেল, এটা যোগ করলে মাইনাসের 25 প্লাসের 2, তাহলে মাইনাসের কত থাকবে, 23 থাকবে। তাহলে আমরা যোগ করতেছি, যোগ করলে মাইনাস থাকবে। তাহলে 5 3 8, 5 3 8, তারপর হলো 5 2 আর 3 5, 158। p1 ইজ ইকুয়াল টু 158 কে 23 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 23 দ্বারা ভাগ করলে কত হয়, 23 দ্বারা ভাগ করে দেই, এভাবেই ভাগ করি, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নাও। 5 20 100, 5 6 দিয়ে যায় 3 6, 6 দিয়ে দিলে কত হয়, 3 6 18, 18 থেকে 1, 6 দুগুণে 12 আর 1 এ 13, আরো বেশি হবে, 7 দিয়ে দিলে 3 7 21 এর 1 হাত থেকে 2, 7 দুগুণে 14, 15 16 না 6 দিয়ে হবে, 6 দিয়ে করলে 3 6 18, 8 হাত থেকে 1, 6 দুগুণে 12 আর 1 এ 13, 0 2 20 থাকে 0.200। এখানে কত দেওয়া যায়, 8 দিয়া দিলে 3 8 24 এর 4 হাত থেকে 3 8 24 এর 4 হাত থেকে 2, 8 দুগুণে 16 আর 2 এ 18, 6 100। যাই হোক আমরা এটা ধরে নিলাম 6.8। অনেক কষ্ট করে করলাম 6.8। এখন এই 6.8 আমরা এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটা বসাই দিই। তাহলে এই যোগান অপেক্ষকে বসাই দিই, এখানে যেহেতু আছে আমাদের এটাতে বসাই দিই 4 এ। তাহলে 4 নং সমীকরণে কত আছে, মাইনাস 5 p1, p1 এর মান কত, 6.8, তারপরে প্লাস হলো p2 সমান সমান মাইনাস 25 করি। তাহলে এখানে এটারে গুণ করলে কত হয়, মাইনাস 5 8 40 এর 0 হাত থেকে 4, 5 6 30 আর 4 এ 34 হয়, প্লাস p2 সমান সমান মাইনাস 25। তাহলে p2 সমান সমান
এটা প্লাস হয়ে যাবে, -25 প্লাস 34 সমান সমান কত হয়? 4 আর 5 9 হয়। P2 = 9। এটার মানটা ঠিক আছে, এই মানটা বেড়েছে। তাহলে আমরা এখন P1 বার পেলাম কত? 6.8। P2 বার পেলাম কত? 9। তাহলে আমরা P1 P2 মান পেয়ে গেলাম। এখান থেকে আমাদের আবার Q1 বের করতে হবে। Q1 হবে কত? -10 প্লাস 2 ইন্টু 6.8। এই যে এটাতে বসে দেব, তাহলে হবে -10 প্লাস 8 দুগুণে 16, 6 8 থাকে 1, 4 দুগুণে 12 আর 1 13, তাহলে থাকে 3.6। Q1 পেয়ে গেলাম। এখন Q2 এটাতে বসাই দিলে হয়, QS2 বা Q2 ডাইরেক্ট বসাই, -8 প্লাস 2 ইন্টু P2। P2 মান আমরা কত পেয়েছি? 9 পেয়েছি। তাহলে 9 দুগুণে 18, 8 গেলে 10। তাহলে এই মান আমাদের ঠিক হইল। Q1 কত পেলাম? 3.6। Q2 কত পেলাম? 10। তাহলে আমরা কর বসানোর পর দুটা দাম পেলাম, দুইটা পরিমাণ পেলাম। কর বসানোর পূর্বে আমাদের দাম ছিল এটা, পরিমাণ ছিল এটা। কর বসানোর পর দাম হলো এটা, পরিমাণ হলো এটা। পরিবর্তন চেয়েছে আমাদের, তাহলে ডেল্টা P1 বের করব, ডেল্টা P2 বের করব, ডেল্টা Q1 বের করব, ডেল্টা Q2 বের করব। যারা আমার আগের ক্লাসগুলি দেখেছো বা করেছো, আমরা ওই এক বাজারের দ্রব্যেও, একটি দ্রব্যের ক্ষেত্রেও আমরা এরকম ডেল্টা P বের করছি। বর্তমান P মাইনাস আগে, তাহলে বর্তমান P কত? 6.8 মাইনাস 6 সমান সমান 0.8। P2 বর্তমান P2 কত? 9 মাইনাস আগের P2 9, 0। বর্তমান Q1 কত? 3.6 মাইনাস 6। তাহলে এখানে কত হয়? এটার থেকে এটা বিয়োগ করলে -2.4 হয়। Q2 এখনকার Q2 10 মাইনাস আগের Q2 10। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? প্রথম দ্রব্যের উপর 2 টাকা করে কর বসালে প্রথম দ্রব্যের দাম 80 পয়সা বেড়ে যাবে। কর বসালে দাম 80 পয়সা বেড়ে যাবে, প্রথম দ্রব্যের দাম। দ্বিতীয় দ্রব্যের দামের কোনো পরিবর্তন হবে না, আগে যা ছিল তাই। প্রথম দ্রব্যের চাহিদা বা পরিমাণ যাই হোক, এত কমে যাবে, 2.4 কমে যাবে। আর দ্বিতীয় দ্রব্যের যে পরিমাণ, চাহিদা বলি বা যোগান বলি বা পরিমাণ, সেটার কোনো পরিবর্তন হবে না। আমাদেরকে যা বের করতে বলবে আমরা তাই বের। এখানে পরিবর্তন কি হবে? দামের কত পরিমাণ, দাম এখানে 2টা, পরিমাণও 2টা। আগে দাম ছিল একটা, পরিমাণ ছিল একটা। আগেগুলি ছিল সিঙ্গেল মার্কেট, আর এটা হলো মাল্টি মার্কেট অথবা মাল্টি কমোডিটি, একাধিক পণ্য, আর আগে ছিল একটা মাত্র পণ্য। যাই হোক, আজকের অঙ্ক থেকে আমাদের বুঝতে হবে, এখানে প্রথম দ্রব্যের উপর করের কথা বলা হয়েছে, দ্বিতীয় দ্রব্যের উপরও করের কথা বলা হতে পারে। কর না বলে আবার ভর্তুকিও বলা হতে পারে। আবার কর যেমন বিক্রেতার উপর বসায় বা কিছু না বললে আমরা বুঝি বিক্রেতার উপর, সেক্ষেত্রে যোগান অপেক্ষকে প্রভাব পড়ে, যোগান অপেক্ষকের দাম থেকে করটা বিয়োগ করতে হয়। ভর্তুকি হলে যোগান অপেক্ষকের দামের সাথে করটা যোগ ভর্তুকিটা যোগ করতে হয়। ক্রেতার উপর যদি বলে, ঠিক এর উল্টাটা হবে। এখন যোগান অপেক্ষকের সাথে আমরা করতেছি, তখন চাহিদা অপেক্ষকের সাথে করতে হবে এবং সেখানে বিয়োগ না হইয়া যোগ হবে। করের ক্ষেত্রে হবে যোগ, ভর্তুকির ক্ষেত্রে হবে বিয়োগ। যাই হোক, মাল্টি মার্কেটে আমরা খেয়াল রাখবো কোন দ্রব্যের উপর বলছে সেটার উপর। একই টাইমে দুইটার উপর সাধারণত বলে না, যেহেতু ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার এটা বলে না, সেকেন্ড ইয়ারে বললে বলতে পারে। যাই হোক, একই টাইমে প্রথম দ্রব্যের উপর কর, দ্বিতীয় দ্রব্যের উপর কর, অথবা প্রথম দ্রব্যের উপর কর, দ্বিতীয় দ্রব্যের উপর ভর্তুকি বসাতে পারে, কিন্তু এত বড় অঙ্ক হয়তো দিবে না, একটা দিবে। হয়তো প্রথম দ্রব্যের উপর কর বসাইলে কি হয়, অথবা দ্বিতীয় দ্রব্যের উপর কর বসাইলে কি হয়,
অথবা প্রথম দ্রব্যের উপর ভর্তুকি বসালে কি হয়, দ্বিতীয় দ্রব্যের উপর ভর্তুকি বসালে কি হয়। আরেকটা কথা আমি একটু বলে দিই, যেহেতু এটার উপর আমি আর ক্লাস নিব না। সেটা হলো দুইটা দ্রব্যের সম্পর্কের কথা বলে। তাহলে আমরা একটু দেখি, এই চাহিদা অপেক্ষক দিয়ে এই দ্বিতীয়টার সাথে এটার দেখবো আমরা। এখানে প্লাস, দ্বিতীয় দ্রব্যের দামের সাথে প্রথম দ্রব্যের চাহিদা এখানে প্লাস, এরকম যদি হয়, আবার এটার সাথে এই প্রথমটার কি হয়, প্লাস। তাহলে আমরা এখানে কি বুঝতে পারি, দ্বিতীয় দ্রব্যের দাম যদি বেড়ে যায়, প্রথম দ্রব্যের চাহিদা বেড়ে যায়, যেহেতু এখানে প্লাস আছে। একটু মনোযোগ দাও, মাইক্রো একটু পড়াই দিই। দ্বিতীয় দ্রব্যের দাম বাড়লে প্রথম দ্রব্যের চাহিদা বাড়ে, যেহেতু এখানে প্লাস আছে। ঠিক একইভাবে প্রথম দ্রব্যের দাম বাড়লে দ্বিতীয় দ্রব্যের চাহিদা বেড়ে যায়। তাহলে আমরা যদি এটার ধরি আটা, তাহলে দেখি কি হয়। আটার দাম বাড়লে নিশ্চয়ই আটার চাহিদা কমবে, এখানে আটা নেই। আটার দাম যেহেতু বাড়ছে, আটার চাহিদা কমে যাবে। আটার চাহিদা যদি কমে যায়, তাহলে নিশ্চয়ই চাউলের চাহিদা বেড়ে যাবে। তাহলে বোঝা গেল প্রথম দ্রব্য আর দ্বিতীয় দ্রব্যের সাথে সম্পর্কটা হলো কি, পরিবর্তক দ্রব্য। চাউল আর আটা পরিবর্তক দ্রব্য। ঠিক একইভাবে প্রথম দ্রব্যের দাম বেড়ে গেছে, নিশ্চয়ই প্রথম দ্রব্যের চাহিদা কমে যাবে, আর প্রথম দ্রব্যের চাহিদা কমে গেলে দ্বিতীয় দ্রব্যের চাহিদা বাড়ে। এই যে প্রথম দ্রব্যের দামের সাথে দ্বিতীয় দ্রব্যের চাহিদার সম্পর্ক পজিটিভ। তাহলে বুঝতে হবে এটাও একই কথা। এটা চাল, এর দাম, চাউলের দাম বেড়ে গেছে, মানুষ চাল কম খাবে, এই জন্য আটা বেশি খাবে। এটা আটার দাম বেড়ে গেছে, আটা মানুষ কম খাবে, এই জন্য চাল বেশি খাবে। তাইলে আমরা বুঝলাম যে এই চিহ্নটা যদি প্লাস হয় উভয় ক্ষেত্রে, তাইলে এই দুইটা দ্রব্যের সম্পর্ক হবে 1 আর 2, দ্রব্য দুইটা হবে পরস্পর পরিবর্তক। আর যদি মাইনাস হয় তাহলে বুঝবো পরিপূরক। একটু মনে রাখতে হবে, প্রথম দ্রব্যের চাহিদার সাথে দ্বিতীয় দ্রব্যের দামের সম্পর্ক যদি পজিটিভ হয়, অথবা দ্বিতীয় দ্রব্যের দাম চাহিদার সাথে যদি প্রথম দ্রব্যের দামের সম্পর্ক পজিটিভ হয়, দুইটা দ্রব্য পরস্পর পরিবর্তক। একটার পরিবর্তে আর একটা ব্যবহার করে এমন দ্রব্য, শুধু চাউল আর আটা না, সেটা হতে পারে চা, কফি। চা আর কফি, চা খেলে মানুষ কফি খায় না, পরিবর্তক দ্রব্য। আরেকটা হতে পারে চিনি আর গুড়, চিনি আর গুড়, এরকম। যাই হোক, আর যদি মাইনাস হতো, এটার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টার যদি এখানে মাইনাস হতো, আবার দ্বিতীয়টার সাথে প্রথমটার যদি এখানে মাইনাস হতো, তাহলে বুঝতাম দ্রব্য দুইটা পরিপূরক। পরিপূরক দ্রব্য কি, যেমন চা আর চিনি, একটা বেশি ব্যবহার করলে আরেকটা বেশি ব্যবহার করতে হয়। সেটা যেমন আমরা আগে বলছিলাম চাল আর আটা, সেখানে চাউলের সাথে আটা হলে পরিবর্তক হয়ে যাবে। আর চাউলের সাথে এমন কোনো দ্রব্য যেটা চাল বেশি খেলে, ভাত বেশি খেলে ওইটাও বেশি লাগে, তাহলে সেটা আমরা বলতে পারি লবণ, সেটা বলতে পারি আমরা তরকারি, এরকম। তাইলে চাউলের সাথে ওইটাও বেশি লাগবে, চাল বেশি খেলে ওইটাও বেশি লাগবে, এরকম। তাহলে যাই হোক, দুইটাই পজিটিভ হলে দ্রব্য দুইটা পরস্পর পরিবর্তক, দুইটাই নেগেটিভ হলে দ্রব্য দুইটা পরস্পর পরিপূরক। আমার মনে হয় অনেক আলোচনা হয়েছে। যদি তোমরা বুঝতে পেরে থাকো, সেটাই আমার সার্থকতা। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।